নমস্কার। খবরদার, কথা নয়। বলি বটে, কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলি। এই সময়ে যদি না বলি আর কবেই বা বলবো। আজকে জাতীয় প্রেস ডে। 1966 সালে 16ই নভেম্বর প্রেস কাউন্সিল গঠিত হয়েছিল 4 জুলাই, কিন্তু 16ই নভেম্বর কাজ শুরু করেছিল, সেই জন্য জাতীয় প্রেস ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দিনে আজকে আমরা এমন একজন মানুষকে এখানে এনেছি, অনুরোধ করেছি, আমাদের অনুরোধ রক্ষা করার জন্য নিয়ে এসেছেন। খবরদার কথা নয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। শ্রী সমীর ধর আমার বাঁদিকে বসেছেন, রাজ্যের প্রখ্যাত সাংবাদিক। এই কথা বলে যদি দাঁড়িয়ে দিয়ে দেয় ভুল হবে। সমীরদা সাংবাদিকতা তো বটেই, একদম গ্রাউন্ড লেভেল থেকে সাংবাদিকতা করেন, পছন্দও করেন, এবং ঝরঝরে বাংলা লিখে মানুষের কাছে পৌঁছেও যান। ওনার সংবাদ পড়লেও আমরা সাংঘাতিক রকমের আনন্দিতও হতাম, পাশাপাশি সমৃদ্ধ হতাম। শুধু এই জায়গায় যদি বলে দাঁড়িয়ে করিয়ে দিই তো ভুল হবে। সমীরদা একজন প্রখ্যাত গায়ক, সঙ্গীত শিল্পীর পাশাপাশি সুরকার। এই একজন শিল্পী, পূর্ণমাত্রায় একজন শিল্পী, যাকে খুব কাছ থেকে আমি দেখেছি। অত্যন্ত সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। ভয় ভীতি বলে কিছু ছিল না, স্পষ্টভাবে কথা বলেন। সেই জন্যই আজকে অনুরোধ করেছিলাম আমরা আজকের এই জাতীয় প্রেস ডেতে আমাদের সঙ্গে একটু সময় কাটানোর জন্য। সমীরদা এসেছেন, আবার কৃতজ্ঞতা জানাই। সমীরদা সরাসরি চলে যাই, কোনো ভূমিকা না করে। আজকের এই দিনে দাঁড়িয়ে একজন প্রবীণ সাংবাদিক হিসেবে কতটা স্বাধীনতা ভোগ করছেন? সংবাদপত্র বা সংবাদ মাধ্যম, আমরা যখন সংবাদ মাধ্যমে এসেছিলাম সে প্রায় 47-48 বছর হয়ে গেছে। তুলনা করলে বোঝা যাবে যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলতে যা বোঝায় এবং সাংবাদিকের স্বাধীনতা দুটো কিন্তু একটু আলাদা। ঠিক। সংবাদ মাধ্যমের স্বাধীনতা যেমন বিপন্ন এই সময়টাতে নানাভাবে বিভিন্ন পদ্ধতিতে, তেমনি সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকরা এখন যারা আমার সহকর্মীরা কাজ করছেন তারা জানেন যে সেই অর্থে খবরটা আমি পৌঁছে দিলাম, মানে পরিস্থিতি এমন একটা জায়গায় গেছে, এই খবর কিভাবে কার ধাঁচায় গিয়ে বসে কি চেহারা নেবে এটা উনি বলতে পারেন না। সাংবাদিকের সেই অর্থে সেই রকম স্বাধীনতা এখন আর নেই। আমি কতটা স্বাধীন যদি জিজ্ঞেস করেন, আমি সত্যি কথা বলতে কি যে সংবাদ মাধ্যমে এই মুহূর্তে মাঝে মাঝে মনে হয় একটু হতাশ হয়ে যায় যে নিজেকে সাংবাদিক পরিচয় দেব নাকি এই পরিচয়টাই মুছে ফেলবো। খুব সত্যি কথা, খোলাখুলি বলছি। তারপরেও একটা স্বাধীনতার জায়গা আছে, কলমে বলুন, মুখে বলুন। যখন আপনি লাইভে থাকেন কিছু কথা আপনি বলতে পারেন, আপনার চাকরি পরে থাকবে কি থাকবে না পরে সেটা আলাদা কথা, কিন্তু স্বাধীনতা তো এটাকে লড়াই করে এক্সপান্ড করা যায়। কিছুটা হলেও যে সীমিত স্বাধীনতা আছে সেটাকে সম্প্রসারণ করা যায় যদি বুকে সাহস থাকে, সততা থাকে, নিষ্ঠা থাকে। এই অবসরে যারা এই অনুষ্ঠান দেখছেন, যাদের এখনো মিডিয়া সম্পর্কে, সংবাদ মাধ্যম সম্পর্কে শ্রদ্ধাবোধ রয়েছে এবং যাদের শ্রদ্ধা হারিয়ে গেছে, তাদের সবাইকে আমি আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অবসরে। নেক্সট প্রশ্নের জন্য। এই দেশে এই মুহূর্তে সরাসরি যদি বলি যে সাংবাদিকদের অপমান করা, মারধর করা, হত্যা করা এবং তার পরিপ্রেক্ষিতে বিচার না হওয়া, এটা একটা শিল্পে দাঁড়িয়ে গিয়েছে। আমরা শান্তনুর কথা জানি,
আপনি তো মৃতদেহটা প্রায় হাতে ধরেছেন আমাকে যখন টেলিফোনে বলছিলেন, তারপরে দৌড়ে গেলাম আমরা। তারপরে সুদীপের হত্যা, এইগুলি আমাদের কাছে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই যে বিচার না পাওয়া এই সাংবাদিকরা, ভবিষ্যৎ সাংবাদিকরা, ওই সাংবাদিকদের পরিবার এবং ভবিষ্যৎ সাংবাদিকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? প্রশ্নটা অনেক মানে বৃহৎ প্রেক্ষাপট পেছনে আছে, সামনে থেকে দেখা যায় না। প্রশ্নটা ভালো প্রশ্ন করেছেন। আমি শান্তনু এবং সুদীপের কথায় একটু পরে আসছি, কিন্তু প্রেক্ষাপটটা যেটা, এটা শুধু ভারত নয়। যে ধারণা থেকে একসময় সংসদীয় গণতন্ত্রের বিকশিত হবার যুগে যখন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে নাম দেওয়া হয়েছিল সংবাদ মাধ্যমকে, সেই সময় থেকে আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি যেটা বলছিলেন 1966 সালে ভারতের প্রেস কাউন্সিল গঠিত হয়েছে। তারও আগের একটা ইতিহাস আছে। 1956 সালে আমাদের 1950-এ আমাদের সংবিধান গৃহীত হয়, চালু হয়। 1956 সালে একটা ইন্ডিয়ান প্রেস কমিশন গঠন করা হয়েছিল। তাদের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী দুটো মূল উদ্দেশ্যকে সামনে রেখে, একটা হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করা। তখন তো ইলেকট্রনিক মিডিয়া ছিল না, যেমন সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করা, প্রেস ফ্রিডম যেটাকে আমরা বলি। আরেকটা হচ্ছে গিয়ে সংবাদ মাধ্যমে নিজেকে সংযত থাকা, কোন রকমের সাম্প্রদায়িক উস্কানি না দেওয়া, ইত্যাদি ইত্যাদি কিছু নিয়ম কানুন করা আছে। তার সুপারিশের ভিত্তিতেই প্রেস কাউন্সিল গঠিত হয়েছিল। এটা যদিও কোয়াসি জুডিশিয়াল একটা বডি, কিন্তু বাস্তবে প্রেস কাউন্সিলের কোনো ক্ষমতা নেই। সামান্য একটু সমালোচনা করা, কাউকে ডেকে হয়তো একটু ভর্ৎসনা করা, এর বেশি কোনো ক্ষমতা প্রেস কাউন্সিল নেই। প্রেস কাউন্সিলকে আদৌ যারা শাসন ক্ষমতা পরিচালনা করেন তারা আদৌ খুব একটা পাতা টাতা দেন না। এই হচ্ছে বাস্তব অবস্থা। এবং আপনি যদি দেখেন পাশের বাংলাদেশে জুলাই মাসের এই যে তথাকথিত ছাত্র জনতার মুভমেন্টের পর থেকে এখন অব্দি 5 জন সাংবাদিক নৃশংসভাবে খুন হয়েছে। শতাধিক সাংবাদিককে হয় জেলে ঢোকানো হয়েছে অথবা তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা ইত্যাদি দেওয়া হয়েছে। এবং এইসব ঘটনা মিডিয়াতে, আপনি বাংলাদেশি মিডিয়া সাইলেন্ট, পাওয়া যাবে না। ভারতের অবস্থা দেখুন। আমি যদি ভারতের সংবাদ প্রেস কাউন্সিল গঠনের কথা বললেন, আমরা যদি ইতিহাসটাকে ভাগ করি, 1975-এর আগে পর্যন্ত একটা সময় গেছে যখন স্বাধীনতা সংগ্রামে প্রেসের যে ভূমিকা ছিল, তাকে আরো, গণতন্ত্রকে আরো কি করে সুগঠিত করা যায় তার জন্য ভূমিকা নিচ্ছিল প্রেস। এবং একই সঙ্গে ধীরে ধীরে প্রেস আস্তে আস্তে সংবাদপত্র, সংবাদ মাধ্যম মনোপলি ক্যাপিটালের হাতে চলে যাচ্ছে, একচেটিয়া পুঁজির হাতে চলে যাচ্ছিল, কেমন সেন্ট্রালাইজেশন হয়ে যাচ্ছিল। কিন্তু 1975 সালে জরুরি অবস্থা শ্রীমতী ইন্দিরা গান্ধীর, সেই জরুরি অবস্থায় প্রেস ফ্রিডম কেড়ে নেওয়া হলো, সেন্সরশিপ হলো। পরে আবার বিপুল ভোটে পরাস্ত হলেন শ্রীমতী গান্ধী, জরুরি অবস্থা উঠে গেল, আরেকটা যুগ শুরু হলো। 2014 আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন ক্ষমতায়। তার আগে আপনি যদি লক্ষ্য করেন, যেসব মিডিয়া তখনো কিছু ভূমিকা নিচ্ছিল, তাদের মাথায় যারা ছিলেন, সম্পাদকদের এবং যারা কি ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া শুরু হলো সব মিডিয়া থেকে। অঢেল টাকার খেলা, এবং সমস্ত রকমের মিডিয়ার যারা পরিচালনা করছেন, এদেরকে কোথার থেকেই টাকার স্রোত আসছিল, এবং এরা আস্তে আস্তে একের পর এক সরে যেতে শুরু করলো। লাস্টে যেটা শেষ হলো সেটা হচ্ছে এনডিটিভি অধিগ্রহণের। এনডিটিভি আদানি গ্রুপ নিয়ে নিল। সেখানে বাধ্য হয়ে যারা প্রতিবাদী সাংবাদিক ছিলেন, চোখ খোলা রেখে যারা প্রশ্ন করতেন, প্রশ্ন করা সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়া হলো, তারা সরে এলেন এখান থেকে। নতুন নাম পড়েছে গদি মিডিয়া। হ্যাঁ, তো
তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে 2018 সাল, ভারতবর্ষের কথাটা একটু বলে নিতে পারেন আপনি ইচ্ছে করলে, যে 180টা এই যে বর্ডার উইদাউট প্রেস ফ্রিডম উইদাউট বর্ডার, প্রেস উইদাউট বর্ডার যে সংগঠন আছে, সেই সংগঠনের যে হিসেব 180টা দেশের মধ্যে 2014 সালে আমাদের জায়গা ছিল 140 নম্বরে, আমরা এখন হয়ে গেছি 159 নম্বর। এটা আরো একটু পিছিয়ে গেছিল, 63 ছিলাম এখন। হ্যাঁ, এখন 159, 2024 এখনো শেষ হয়নি, 2024 159 নম্বরে অবনমন ঘটছে। মানে প্রেস ফ্রিডমের জন্য এটা একটা উদ্বেগজনক দেশ হিসেবে ঘোষিত অলরেডি। এবং আপনি জানেন যে গৌরী লঙ্কেশ থেকে শুরু করে যারা সমস্ত সাংবাদিকরা খুন হলেন, ওয়ারের সাংবাদিকদের সঙ্গে যা করা হলো, জেলে ঢুকিয়ে রাখা হচ্ছে, বিচার নেই কোন রকমের। অর্থাৎ আপনাকে একসময় বলা হতো সাংবাদিকতাকে ওয়াচ ডগের ভূমিকা। আমরা যে বললেন সাহসের সঙ্গে করেছি, আমি মনে আছে কলকাতায় সত্যযুগ পত্রিকায় আমি যখন কাজ করতাম এখান থেকে ত্রিপুরায়, আমাকে ওখানে নিউজ এডিটর বলতেন, সমীর অত সাহস করো না, অত সাহস করো না। আমি যখন বাংলাদেশের ভেতরে গোলাগুলি হচ্ছে বিলোনিয়ায়, ক্যামেরা নিয়ে ঢুকে গেছি ভেতরে, তখন ওরা ফিরে এসে যখন রিপোর্ট সাবমিট করছি, বিশাল ফার্স্ট পেজে বড় করে রিপোর্ট বেরোচ্ছে, এত সাহস করো না, তুমি এত জীবনের ঝুঁকি নিচ্ছ করছেন। আমরা এই সাহসটা কেন করতাম, কোথায় ছিল, উৎসটা কোথায়? যে আমি এটা এমন কাজ করছি যেটা সমগ্র আমার ত্রিপুরা রাজ্যের মানুষ বা অন্য যে পাঠক যারা পড়ছেন তাদেরকে সত্য খবরটা জানাবো, কি সত্যের পেছনে যদি কিছু থাকে সেটা দেখানোর চেষ্টা করতাম। সেই সাহসটা পেতাম এবং যে কাগজে কাজ করতাম তখন কম বেশি তারাও এটাকে ছাপাতেন কোনো রকমের ইয়ে না করে। কিন্তু আজকের পরিস্থিতি সম্পূর্ণ রকম ভিন্ন। আমি বলছিলাম 2018 সালের কথা। 2018 সালে আগে 2017-তে শান্তনু ভৌমিক খুন হলেন, সবাই জানে এই প্রেক্ষাপট। মান্দাইতে এটা দিবালোকের মতো স্পষ্ট। এবং আমি দুর্ভাগ্যক্রমে আমি যে সংবাদ মাধ্যম চ্যানেল দিনরাত তার নিউজ এডিটর, মানে চিফ এডিটর ইন চিফ, সেই মানে তখন সে সেখানে কাজ করে শান্তনু, উদ্যোগী সাহসী ছেলে এবং আমাদের সবার কাছে সে একটা ভালোবাসার মানুষ। অল্প সময়ের মধ্যে সে সাহসী ভূমিকা নিয়ে, যখন খান্তিংবাড়িতে রাস্তা অবরোধ চলছে, উলঙ্গ নৃত্য চলছে, সামনের থেকে গিয়ে ক্যামেরা হাতে এসব কভার করেছিল। মান্দাইতে কভার করেছে, তার আগে পুরান আগরতলা, মানে আমাদের যে খমুলুঙে, সেখানে আগুন টাগুন লাগানোর ঘটনা, এগুলো শুধু এক্সপোজ করেছিল। সেই শান্তনু কি করলো, সেদিন সে অফিসে আসার কথা, যখন সে জিলেনে থেকে খবর পেল যে মান্দাইতে রাস্তা অবরোধ করছে আইপিএফটি, সে ছুটে গেল অফিসে। একটা যিনি দায়িত্বে ছিলেন তখন, তাকে একটা ফোন করে গেল যে যাচ্ছি, আমি ইনফরমেশন দিয়ে যে আমি যাচ্ছি, ক্যামেরা নিয়ে যাচ্ছি ওখানে। ক্যামেরা মানে তখন মোবাইল এসেছিল, তার এত বড় ক্যামেরা ছিল না তখন। গেল, ওখান থেকে সে কিছু ফুটেজ পাঠিয়েও ছিল, তারপরে সে এই ফুটেজ পাঠাতে যে আমি আরো আছে, আরো এটা এখন মানে পুলিশ ইয়ে করছে, তারা করছে। সে তারপরে তার বডিটা আমরা খবর পেলাম যে শান্তনু তো আছে কি নেই বলতে পারবো না, রক্তাক্ত পড়ে আছে এক জায়গায়। ছুটে গেলাম জিবি হসপিটালে, গুলিয়ে দেওয়া হলো। ব্যাপারটা কে খুন করেছে কেউ জানে না। আইপিএফটির এটা কভার করতে গিয়ে ওদের পেছনে ধাওয়া করেছে পুলিশ, সে সঙ্গে সঙ্গে আইপিএফটির ছেলেদের সঙ্গে গেছে, ওরা পিটিয়ে প্রকাশ্যে দিবালোকে, এটা কোনো গোপন কথা কিছু ছিল না। যাই হোক, আমি আইপিএফটির দলকে আমি কিছু করার আমার অধিকার নেই, আমি দলকে কিছু বলছি না, কিন্তু আইপিএফটির সমর্থকদের হাতে প্রকাশ্যে ওরা নৃশংসভাবে ওকে পিটিয়েছে এবং সেখানে তার মৃত্যু হয়েছে। কিন্তু আমরা দেখলাম এটাকে রাজনৈতিক একটা হাতিয়ার করে একাংশ আমার সাংবাদিক বন্ধু সেদিন সিবিআই তদন্ত দাবিতে রাস্তায় নামলেন।
ঠিক আছে তদন্ত ছিল, কিন্তু আমরা বুঝতে পারলাম যে তারা এই তদন্ত মানে রাজ্য সরকারের পুলিশ যে তদন্তটা করছিল অলরেডি, হ্যাঁ মানে একটা বিশেষ তদন্ত টিম গঠন করে তারা সবকিছু বারো করে ফেলেছিল, চার্জ ফ্রেম করা হয়ে গেছিল। তার মধ্যে হঠাৎ করে ওরা দিল্লি গেলেন। ইতিমধ্যে সুদীপ দত্ত ভৌমিক, ক্রাইম রিপোর্টার, সে বিভিন্ন মানে এক এক বিভিন্ন পোস্টে যারা দায়িত্বপ্রাপ্ত ওদের আড়ালে ভেতরের খবর সে বার করত। টিএসআর এর কোনো একজন কমান্ডার তার কিছু বিষয় সে জেনে ফেলেছিল এবং সেগুলো সে খবর কভার করছিল। খবরের জন্যই হয়তো গেছিল ক্যাম্পে, সেখানে তাকে গুলি করে মারা হলো। এই দুটো ঘটনাকে যেভাবে রাজনৈতিক একটা পাশা খেলা শুরু হলো এবং দিল্লি পর্যন্ত ধাওয়া করে সেখানে এমন একটা ধারণা তৈরি করা হলো যে ত্রিপুরা রাজ্যে মানে যে পুলিশ আছে, যেই সরকার আছে, ওরা এই তদন্ত করবে না, বরং ওরাই এই ঘটনাকে করিয়েছে ইত্যাদি ইত্যাদি করে। কেন এই কথাটা বলছি? যে সাংবাদিক বন্ধুরা সেদিন দিল্লিতে গেছিলেন তারা পরবর্তী সময় যখন পালাবদল হলো, সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের সরকার যখন পতন হলো এবং বিজেপি নেতৃত্বাধীন সরকার যখন এলো, তারা আমরা দেখলাম তারা প্রকাশ্যে পত্রিকায় এবং টিভিতে সরাসরি এসে এই সরকার বদলের পিছনে আমার ভূমিকা সবচেয়ে বেশি, এরা নিজেরাই দাবি করতে শুরু করলো। ঠিক ঠিক বলে হচ্ছে, হ্যাঁ, এরা কে বেশি ভূমিকা নিয়েছেন সেটার জন্য তার মানে নিজেরাই এরা স্বীকার করছেন যে সরকার বদলের প্লট হিসেবেই তারা এই ব্যাপারটাকে কাজ করেছেন, নিজেরাই স্বীকার করছেন। এবং প্রকাশ্যে মঞ্চে আমাদের একজন সিনিয়র সম্পাদক, তাকে শপথ গ্রহণের মঞ্চ থেকেই বলা হলো যে উনি তো আমাদের সরকার বদল করিয়েছেন, সবকিছু ওনারই কৃতিত্ব। সুতরাং এটা পরিষ্কার হয়ে গেল ইলেকশনের পরে আরো বেশি করে। আমরা বুঝেছিলাম, আমরা বলেছিলাম রাজ্য সরকার দেখি কি তদন্তটা করে ওরা চাষির ওরা শাস্তি দিতে পারে কিনা। এটা সিবিআই এর হাতে এর আগে আমাদের যে অভিজ্ঞতা আছে, যতগুলো খুনের মামলা সিবিআই এর হাতে গেছে আমরা দেখেছি সবগুলো মামলার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এবং শেষ পর্যন্ত এগুলোতে কোনো শাস্তি হয় না। সেই শ্যামলী শর্মা থেকে মধুসূদন থেকে শুরু করে যতগুলো ঘটনা সিবিআই কে দেওয়া হয়েছে, একটা ঘটনা তো শাস্তি হয়নি। যাই হোক, শান্তনু এবং সুদীপ আজকে এতদিন পরে সিবিআই একটি ইঞ্চিও এগোয়নি তাদের তদন্ত। 6.5 বছর হয়ে গেছে। কেন? বরং যারা ধরা পড়েছিল জামিনে, তারা জামিন হয়ে গেছে। এরা কেউ চাকরি সরকারি ক্ষমতা ভোগ করছেন, এমন জায়গায়ও আছে। আমার প্রশ্ন হচ্ছে এই যে এটা তো একটা সাংবাদিকদের যে সততার জায়গাটা, সেই জায়গাটার সঙ্গে কি আমরা ন্যায্য বিচার করলাম? আমরা এই যে রাজনৈতিক একটা মানে পাশা খেলার পরিকল্পনার মধ্যে আমরা নিজেদের যুক্ত করে দিলাম, এটা কি আমরা ঠিক করলাম? আমাদের মনে হয় একটু আত্মসমীক্ষা এখনো করা দরকার এবং দাবি তোলা দরকার যাতে শান্তনু এবং সুদীপের খুনিদের উপযুক্ত শাস্তি হয়। এটা আমাদের দাবি করে যেতে হবে, এর কোনো বিকল্প আমাদের কাছে নেই। এই দাবি আমাদের করতে হবে। আর সামগ্রিকভাবে যেটা, যখন অনেকগুলো কথা আবার চলে আসছে, শুনুন, একটা মজার কথা বলেছেন রাজীব সারদেশাই। উনি বলেছিলেন আমরা তো ওয়াচ ডগ আর নই, বেশিরভাগ আমাদের সাংবাদিক এখন ল্যাব ডগ। ল্যাব ডগ মানে হচ্ছে কোলের মধ্যে যে কুকুরকে আদর করা হয়। ওয়াচ ডগ হচ্ছে কি, বাড়িতে কোনো অচেনা লোক চোর ঢুকলে পরে ঘেউ ঘেউ করে সে গৃহস্থকে জাগিয়ে দেয়, ওয়াচ রাখে, সে হচ্ছে ওয়াচ ডগ। সাংবাদিকতাকে বলা হয়েছিল ওয়াচ ডগের ভূমিকা। তো তিনি বললেন এই গদি মিডিয়া প্রসঙ্গেই যে এখন আমরা ল্যাব ডগ হয়ে গেছি, কোলের মধ্যে মানে এমন ভাবে আমাদের চলতে হবে যে মালিককে অখুশি করা চলবে না। হ্যাঁ,
মানে এমন ভাবে বলতে হবে যে বাগমে বাহার হ্যায়, সব দিকে সবাই খুশি আছে, সবাই আনন্দে আছে, ব্যাস, কোন রকম দুঃখ দুর্দশা নেই, কারণ নেই। যাতে তারা, কিন্তু সাংবাদিকতার তো এটাই ভূমিকা যে প্রশ্ন করা, একদম। প্রশ্ন করতে হবে এবং শাসককে প্রশ্ন করা, শাসক উত্তর দেবেন। দুর্ভাগ্যবশত আমাদের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত একটিও সাংবাদিক সম্মেলন করেন। একদম ঠিক আছে, মানে ঠিকই কথা বলেছেন। যা চলছে দুর্দান্ত, খুব ভালো আছে, কোনো রকম সমস্যা নেই। গৌরী লঙ্কেশের মৃত্যু বা খুন বিচ্ছিন্ন ঘটনা, শান্তনুর খুন বিচ্ছিন্ন ঘটনা, সুদীপের খুন বিচ্ছিন্ন ঘটনা, সবই বিচ্ছিন্ন হতে হতে আমরা না বিচ্ছিন্ন হয়ে পড়লাম। শুনে একটা সরাসরি আরেকটা কথা, বারবার আপনার কথা শুনতে গিয়ে রাজদীপ সাহেব কোটেশন দিলেন, সেগুলো শুনতে গিয়ে এই মুহূর্তে সংবাদপত্রের স্বাধীনতা, আপনি যে আপনাকে খুব কাছ থেকে দেখেছি, নিউজ এডিট করছেন, ছাড়ছেন, ভোর রাত্রে বাড়িতে ফিরছেন, আবার দুপুরবেলা অফিসে আসছেন, খুব কাছ থেকে দীর্ঘদিন আমরা একসঙ্গে ছিলাম। তো এই মুহূর্তে সংবাদপত্রের স্বাধীনতা আজকের দিনে দাঁড়িয়ে শুধু কি অশ্লীল শব্দ চয়ন বা তথ্য প্রমাণহীন সংবাদ পরিবেশন, সংবাদের ফলো আপ না থাকা, ব্যক্তি আক্রমণকেই বিশ্বাস করে এগিয়ে চলেছে? আপনি কি বলবেন? এটা তো মানে কিছু কিছু ক্ষেত্রে এটা হয়ে হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে মিনিমাম একটা মিডিয়াতে যারা কাজ করবেন তাদের একটা মিনিমাম শিক্ষা তো প্রয়োজন, একদম। এবং এথিক্স যে বিষয়টা রয়েছে, মানে গান্ধীজি বলতেন যে সেলফ, নিজেদের এথিক্সটাকে নিজেদের বুঝতে হবে, এবং এই জন্য একটা স্বশিক্ষারও প্রয়োজন আছে। আমি কতটা কি লিখতে পারি বা কতটা কি বলতে পারি, কিভাবে বলতে পারি, কথাটা আমাকে কিভাবে বলতে হবে বা কিভাবে লিখতে হবে। চোরকে সরাসরি চোর বলা যায় না সংবাদপত্রে বা কোনো মিডিয়াতে, কি বলতে হয়, চুরির দায়ে অভিযুক্ত এক ব্যক্তি। ঠিক। গুন্ডাকে এভাবে সরাসরি গুন্ডা বলা যায় না, গান পার্লামেন্টারি শব্দ। এইরকম এইসব শিখতে হয়। ঠিক। ধর্ষিতার নাম প্রকাশ করা যায় না, একদম। ধর্ষিতার চেহারা দেখানো যায় না। এখন দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা এবং পশ্চিমবাংলায় দেখলাম একজন বিশিষ্ট ব্যক্তি, উনি বলছেন ধর্ষিতার মুখ দেখতে চাই, ওর পর্দাটা সরান। মানে এইসব ঘটনা ঘটছে। এই যে মানে জিনিসগুলো আমাদের জানা দরকার। আর এটা হয়ে যাচ্ছে কি, ব্যক্তিগত বিষয়টা যেটা এনেছেন, কেউ কেউ একদিকে যেমন টাকা দিয়ে সংবাদ, যেটাকে পেড নিউজ বলা হয়, একদিকে বিজ্ঞাপন যা হচ্ছে সব বিজ্ঞাপন সরকারি বিজ্ঞাপন প্রতিদিন। এটা 2023-এর হিসাব, শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের 2.3 কোটি টাকা সংবাদ মাধ্যমকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে প্রতিদিন। 365 দিন হিসেব করুন, ইন্টু 365, প্লাস শাসক দলে যারা থাকেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় যারা আছেন বা রাজ্য সরকারের ক্ষমতায় যারা আছেন, তাদের প্রভাবিত বেসরকারি সংস্থা যারা, একচেটিয়া যারা মনোপলি, তারা তাদের সংস্থাগুলোর বিজ্ঞাপন সেগুলো তাদের ইঙ্গিতেই দিচ্ছেন। তারা যদি না করে তাহলে বিজ্ঞাপন পাওয়া যাবে না। এবং এইভাবে সরাসরি নয়, আপনাকে সরাসরি এই তুমি বন্ধ করে দাও, কোথাও কোথাও বন্ধ করে দেওয়া হয়, খুন করা হয়, আবার কোথাও কোথাও এমন পরিবেশ তৈরি করা হবে বিজ্ঞাপন দাতারা আপনার মিডিয়াকে আর কোনো বিজ্ঞাপন দেবে না। কেমন এইভাবে আপনাকে মানে শুকিয়ে মারা হবে। ত্রিপুরায় আমরা দেখেছি এগুলো, যতগুলো সমালোচনা করতো যে সমস্ত মিডিয়া, যারা প্রশ্ন করতো চোখে চোখ রেখে সততার সঙ্গে, তাদেরকে একে একে বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার একই সঙ্গে দেখা যাচ্ছে কিছু কিছু মানে সকল, এই কথাটার জন্ম রবিশ কুমারের, গদি মিডিয়া শব্দটা রবিশ কুমার বলেছিলেন, সাত দেশে এর কথাটাকে নিয়ে ল্যাপটপ এর নামটাকে গদি মিডিয়া উনি বলেছেন। তাদের আবার দেখা যাচ্ছে কেউ কেউ প্রচুর সম্পত্তি করেছেন, প্রচুর টাকা পয়সা কামিয়েছেন,
করুন, তাদের টাকা পয়সা তারা করুন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে যে কর্মীরা কাজ করছেন তারা কি পাচ্ছেন? শিক্ষিত কোনো যুবক যুবতী এই লাইনে কেন আসবে? এই লাইনে তাকে তার 5,000 টাকা 10,000 টাকা দিয়ে সে সংসার চালাবে কি করে? কোনো প্রমিজিং কোনো জায়গা নেই। সরি, আপনি অনেক দিতে পারেন, আরেকটু বেশি আপনি দিতে পারেন, কিন্তু দিচ্ছেন না। এই ক্যামেরাম্যানরা দৌড়ুচ্ছে, বিপদের সমস্ত ঝুঁকি নিয়ে কিন্তু ক্যামেরাম্যানরা ছুটছে। এখন সমস্ত টিভিতে দেখবেন ক্যামেরাম্যানরা, সাংবাদিকরা এখন কোথাও যাচ্ছে না। প্রেস কনফারেন্সে দেখবেন সাংবাদিকদের যেতে হয় না, যারা কলম লিখছে ওদের যেতে হয় না, যারা যায় কারা যাচ্ছে হচ্ছে ফটোগ্রাফার, তারা গিয়ে খবর আনছেন, এনে দিয়ে দিচ্ছেন, এটাকে সাজিয়ে গুছিয়ে লিখে দিচ্ছে ডেস্কের রিপোর্টার। যার ফলে প্রশ্ন হচ্ছে না, যেমন কোনো প্রশ্ন হচ্ছে না, এবং যাদের প্রেস কনফারেন্স তারাও কোনো প্রশ্ন পছন্দ করছে না। যেমন এই জিনিসটা হয়ে যাচ্ছে একটা সিস্টেমের মধ্যে, যেটা আলটিমেটলি ক্ষতি হচ্ছে প্রেস ফ্রিডমের। মানে সংবাদ মাধ্যমের যে দায়িত্ব ছিল, দায়িত্ব বোধ ছিল, সমাজের প্রতি যে কর্তব্য করার ছিল, এমনকি সরকার পরিচালনা করার ক্ষেত্রে যে সহায়তা ওরা করতে পারতেন, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যদি যে ভূমিকা তারা নিতে পারতেন মিডিয়া, সেটা নেওয়া হচ্ছে না। সামগ্রিকভাবে ক্ষতি হচ্ছে মানুষের, সারা দেশের মানুষের। তারা তাদের সমস্যা দেখতে পারছেন না, চাপিয়ে দেওয়া বিষয়ে ওরা দেখতে বাধ্য হচ্ছেন। এই তো পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে এখন এসে। টোটাল বিষয়টাকে খুব সুন্দরভাবে করলেন। সর্বশেষ প্রশ্ন, এটা একদম এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আপনি যে আপনার মতামতটা জানতেই হবে, সেটা হচ্ছে সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া চলে এসেছে। এটা কি সংবাদপত্রের সামনে একটা বড় চ্যালেঞ্জ এনে দিয়েছে? সামাজিক মাধ্যম সক্রিয় এখন অনেক পাওয়ারফুল, শুধু পাওয়ারফুল না, এটাকে যে কোনো একটা মাধ্যম যখন বেরোবে মানুষ এটাকে ব্যবহার করবে, আর মানুষের যারা ভালো চায় না তারাও এটা ব্যবহার করবে। এটাই তো স্বাভাবিক। একদম। যাদের হাতে প্রচুর টাকা রয়েছে, যারা কোনো অসৎ উদ্দেশ্যে সামাজিক মাধ্যমকে ব্যবহার করবে, কোনো সরকার কোনো দেশের ফেলে দেবে, সামাজিক মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন, এখন কি হয় ধরুন মানে 1,000, 10,000, 1 লাখ জায়গা থেকে পোস্ট করা হচ্ছে, সব অ্যারেঞ্জড। 2014 আগে আমরা দেখেছি এগুলো, পরবর্তী সময় দেখেছি বিকল্প দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, চ্যালেঞ্জ, মানে গদি মিডিয়ার সামনেও চ্যালেঞ্জ দাঁড়িয়ে যাচ্ছে, ধ্রুব রাঠিয়াপাটি এদের এরকম যারা আছেন কয়েকজন দেখেছি চ্যালেঞ্জ খাড়া করে দিচ্ছেন। কিন্তু যেটা হচ্ছে গিয়ে যে সামাজিক মাধ্যম আমি সর্বান্তকরণে স্বাগত জানাই এই জন্যে, সংবাদ মাধ্যমের যত বৈচিত্র্য তৈরি হবে, বিশেষ করে ছোট ছোট সংবাদ মাধ্যম, সংবাদপত্র, ছোট ছোট চ্যানেল, তত বেশি মানুষের কাছাকাছি থাকবে। যতই সীমাবদ্ধতা থাকুক না কেন, কিছু কিছু নতুন দৃষ্টিভঙ্গি আসবে, নতুন সংস্কৃতির রিপ্রেজেন্টেশন বাড়বে, এবং এইভাবে দেখা যাবে সামাজিক মাধ্যমেও হয়তো সংবাদপত্র অফিসে বসে সব জানতা সাংবাদিক যেটা মনে করছেন যে আমি সব জানি, সব কিছু আমার দেখা যাচ্ছে সামাজিক মাধ্যমে মানুষ এমন জিনিস পোস্ট করছেন যেটা কল্পনাতেও আসেনি। রাইট, একদম। হ্যাঁ, এবং সেটাকে ধরে সংবাদ তৈরি হতে পারে, এবং সাংবাদিক পাঠিয়ে সেখান থেকে খবর তৈরি হতে পারে। এটাই কাজে সামাজিক মাধ্যম একটা অসাধারণ ভূমিকা নিচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তবে এরও একটা সতর্কভাবে আমাদের দেখতে হবে, যাতে ইভিল ফোর্স, যারা সমাজের পক্ষে যারা ইভিল ফোর্স, একটা ব্যক্তির কথা আমি বলছি না, ইভিল ফোর্স যারা সচেতনভাবে পরিকল্পনা করে সামাজিক মাধ্যমকে বদ উদ্দেশ্যে কাজে লাগাবার চেষ্টা করে, তাদেরকে কিভাবে কোণঠাসা করতে হবে। প্রয়োজনে সামাজিক মাধ্যমে সামাজিক আন্দোলন তৈরি করে এদেরকে কোণঠাসা করতে হবে। কিন্তু সামাজিক মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর আরো ব্যাপক প্রসারক। যে কোনো মাধ্যম আসুক,
সেটাকে স্বাগত, এবং বিজ্ঞানের যত উন্নতি ঘটবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন যে জায়গায় যাচ্ছে, আসল নকল বোঝা অত সহজ না, সাধারণ মানুষ বুঝতে পারবে না। আপনি দেখবেন নরেন্দ্র মোদীর মুখ থেকে হয়তো এমন কথা বলানো হচ্ছে যেটা নরেন্দ্র মোদী বলতে পারেন না, কিন্তু ধরতে পারবেন না আপনি যে এটা বলানো হচ্ছে তাকে দিয়ে। হ্যাঁ, দেখা যাবে মানে প্রকাশ কারাতের মুখ থেকে এমন কথা বলানো হচ্ছে যেটা তিনি বলতে পারেন না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জায়গায় চলে গেছে। সুতরাং এগুলো সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। বিশ্বাস না করার মানসিকতা নিয়ে পড়তে হবে, বিশ্বাস না করার মানসিকতা নিয়ে আপনি দেখবেন, শুনবেন, যাচাই করে তারপরে বিশ্বাস করবেন। প্রথম থেকেই বিশ্বাস করার প্রবল ইচ্ছা নিয়ে বিশ্বাস করবেন না। প্রশ্ন মনের মধ্যে রেখে পিছন দিক থেকে, নেগেটিভ দিক থেকে আপনি তাকে বিচার করবেন, যাচাই করবেন, তারপরে আপনি খবরকে ধারণ করবেন। এটাই হচ্ছে সামাজিক মাধ্যম সম্পর্কে আমাদের সতর্কতার দিকটা। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি যে শেষ হইয়াও হইল না শেষ। সমীর ধরের সঙ্গে কথা বলতে বলতে এটা শেষ হবে না। আমরা আজকে স্থগিত রাখছি, আবার সমীরদার সঙ্গে বসবো আরো একদিন এই বিষয় নিয়ে কথা বলার জন্য। আপনাদের কথা দিয়ে রাখলাম, বসবো। কারণ গৌরী লঙ্কেশের যারা খুনি তারা জামিনে মুক্ত হয়েছেন। আমাদের শান্তনু এবং সুদীপের মামলায় যারা অভিযুক্ত তারাও জামিনে মুক্ত আছেন। এদের শাস্তি পরিপূর্ণ না করা পর্যন্ত আমাদের লড়াই আজকের এই প্রেস ডেতে বসে আমরা নিশ্চিত করতে চাই। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।